রাসায়নিক পরিবর্তনের খুব সিলেক্টিভ কয়েকটা জায়গা থেকে তোমাদের সাজেশন রেডি করে ফেলছি এবং এই জায়গার বাইরে আশা করতেছি আমরা আর কোথাও থেকে সিকিউ আসার চান্স নাই। ঠিক আছে, তো তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো, রাসায়নিক পরিবর্তন ফার্স্টে তুমি যেই টপিকটা পড়বা লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এবং এই ক্ষেত্রে সব লা শাতেলিয়ার নীতি 9-10 নিয়মে লেখা যাবে না। অবশ্যই এই ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতি ইন্টারমিডিয়েটে যেভাবে পড়ছো, অর্থাৎ বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার যে প্রভাবটা আছে, ভ্যান টপের ইকুয়েশন যেটা আছে, এইগুলো পড়তে হবে এবং কেপি দিয়েই ব্যাখ্যা করতে হবে চাপের প্রভাবটা। ওকে, ঠিক আছে। লা শাতেলিয়ার নীতি গেল। এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে, অ্যাটম ইকোনমি হিসাব। অ্যাটম ইকোনমি কিভাবে হিসাব করতে হয় তোমরা জানো। উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উপরে কার ভর? কাঙ্ক্ষিত উৎপাদের ভর, আর নিচে হচ্ছে মোট বিক্রিয়কের ভর ইন্টু 100%। ঠিক আছে, অর্থাৎ উপরে কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইড বাই মোট বিক্রিয়ক, উপরে ইন্টু 100%। আর অ্যাটম ইকোনমি যত বেশি হয় আমরা জানি সেটা তত ভালো, রাইট? আরহেনিয়াস ইকুয়েশন তোমরা জানো না, এইখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসে। লগ K1 K2 সমান সমান মাইনাস ইএ বাই আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এইখান থেকে তাপমাত্রার সাথে যে বিক্রিয়ার হারের কি পার্থক্য, তাপমাত্রা 10°C বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ ধ্রুবক কতটুকু বাড়বে বা কমবে, এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসে। তাহলে আরহেনিয়াস ইকুয়েশনটাই ইম্পর্টেন্ট। কেপিকেসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। কেপিকেসি দিয়ে কি কি কোশ্চেন আসতে পারে সেটা একটু পরে দেখাইতেছি। মিশ্রণের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট, বাফার খুবই ইম্পর্টেন্ট। মিশ্রণের প্রকৃতি যদি বলি, দুইটা পাত্র আছে, একটাতে অ্যাসিড আছে একটাতে ক্ষার আছে, বললো মিশ্রণের প্রকৃতি কি নির্ণয় করো। বা এমন থাকতে পারে তিনটা পাত্রের মধ্যে দুইটাতে অ্যাসিড, তিন নম্বরটাতে ক্ষার, মিশ্রণের প্রকৃতি কি। বা তিনটা পাত্র আছে, তিনটা পাত্রেই অ্যাসিড আছে, বললো মিশ্রণের পিএইচ বের করো। বা তিনটা পাত্র আছে, তিনটা পাত্রেই ক্ষার আছে, বললো মিশ্রণের পিএইচ বের করো। পারবা না? আশা করি পারবা। মিশ্রণের প্রকৃতি কেমনে নির্ণয় করতে হয় অলরেডি আলাদা একটা শর্ট ভিডিও রেডি করছি, ওটা পাবলিশড হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে। বাফার দ্রবণ আগে আমাকে চিনতে হবে বাফার দ্রবণ কেমনে কি। বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে যারা পিএইচ পরিবর্তন ঘটায় না। বাফার শব্দের অর্থ হচ্ছে কি, টু রেসিস্ট বা প্রতিরোধ করা, তাই না? তো এই বাফার কেমন হবে? অম্লীয় বাফারগুলো কি হয়? দুর্বল অম্ল প্লাস তীব্র ক্ষার বা কনজুগেট লবণ। আর ক্ষারীয় বাফার কি হয়? দুর্বল ক্ষার প্লাস কনজুগেট লবণ বা তীব্র অ্যাসিড, রাইট? তো বাফার দ্রবণ আমরা চিনে গেলাম। বাফার থেকে কি কোশ্চেন আসতে পারে? বাফার থেকে পিএইচ নির্ণয় আসতে পারে, বা বাফারের মেকানিজমটা ফ্রিকোয়েন্টলি আসে। আর বিক্রিয়া তাপ বলতে ডেল এইচ কেমনে বের করি, এখানে হেসের সূত্র আছে, ল্যাভেসিয়া ল্যাপ্লাসের সূত্র আছে। সো বিক্রিয়া তাপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে 9-10 তোমরা যাই পড়ছো, ওই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পড়াইলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড দহন হবে, বা 1 মোল মিথেন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, কোনটার কয়লা ভালো, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ডেল এইচ নির্ণয় করো, ঠিক আছে। পরিমাণগত রসায়নেও এই জিনিসটা তোমরা করে আসছো। তাহলে আমরা একটু দেখি যে কেপিকেসি থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো একটু বলতেছি, সাথে সাথে শর্ট করে আনসার আমি বলে দিচ্ছি, মেন আনসারটা তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু দেখার চেষ্টা করো। কেসি এর মান 0 বা ইনফিনিটি হতে পারে কি? উত্তর হচ্ছে না, পারে না। কেন পারে না? কারণ কেপিকেসি, এই কেসি না, শুধু কেপিও হইতে পারে। ওকে, কেপিও হইতে পারে। এরা আমরা হিসাব করি কখন? সাম্যাবস্থায়। সাম্যাবস্থাতে বিক্রিয়ক 100% থাকে না বা 0 হয় না, উৎপাদ 100% থাকে না বা 0 হয় না। যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ সম্পূর্ণ থাকে না সাম্যাবস্থাতে, তাই কেপিকেসি এর মান 0 বা অসীম হইতে পারে না। কথা ক্লিয়ার? তোমরা হিসাব করে দেখো তো, এই যে নিচে একটা বিক্রিয়া দিছি N2O4 2NO2, এটা যদি কেসি আমরা হিসাব করি, উপরে যাবে কি NO2 স্কয়ার, নিচে যাবে N2O4, রাইট, ঘনমাত্রা। তাহলে কেসি যদি এইটা হয় সাম্যাবস্থাতে, এই বিক্রিয়ক কি 0 হওয়া পসিবল? যদি 0 হওয়া পসিবল না হয় সাম্যাবস্থায়, তাহলে কেসি এর মান তো কখনোই ইনফিনিটি হবে না। বা উৎপাদের মান কি 0 হওয়া পসিবল সাম্যাবস্থায়? না। যদি না হয় তাহলে এটা 0 হওয়া পসিবল না। এই কারণেই কেসি বা কেপি এর মান 0 বা অসীম হইতে পারে না। কেপি কেসি এর মধ্যে সম্পর্ক, কেপি কেসি এর মধ্যে সম্পর্ক কি? কেপি কেসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন।
ডেল মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। এটা প্রতিপাদন কিন্তু পরীক্ষাতে আসে, খ নম্বর 2 মার্কের প্রশ্নের জন্য। তো কেপি কেসি এর প্রতিপাদনটা একটু দেখে যাবা, এবং এমসিকিউতে ফ্রিকোয়েন্টলি আসে যে এই এমন একটা বিক্রিয়া দিয়ে বললো কেপি কেসি এর মধ্যে সম্পর্ক কি। ক্লিয়ার? ওকে, ডান। কেপি কেসি এর রাশিমালা পরীক্ষায় আসে ফ্রিকোয়েন্টলি, কেপি কেসি এর রাশিমালা প্রতিপাদন করো। ওই যে আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, এই ধরনের কোশ্চেন আসে না? এই রাশিমালা গ নম্বরের জন্য কয়েকটা বিক্রিয়া দিছি, N2O4 বিয়োজিত হয়ে 2NO2 হইল, PCl5 বিয়োজিত হয়ে PCl3 ক্লোরিন হইল, অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া আর হাইড্রোজেন আয়োডাইড তৈরির বিক্রিয়া। এই কয়েকটা বিক্রিয়ার কেপি কেসি রাশিমালা প্রতিপাদন শিখে যাবা, এর বাইরে আসবে না আশা করি। ঠিক আছে, এর বাইরে দেওয়ার চান্স খুবই কম, কিন্তু কেপি কেসি এর রাশিমালা আসবে মানে আসবে। ওকে, রাশিমালা প্রতিপাদন করো। এরপরে আসতে পারে কেপি কেসি রাশিমালা থেকে কোশ্চেন আসতে পারে। ওয়েট, এই যে কেপি মান থেকে বিয়োজন মাত্রা নির্ণয়। দেখা গেল তুমি তো অলরেডি কেপি এর মান বের করবা, দেখা গেল পরীক্ষাতে এমন একটা বিক্রিয়া দিল, বিক্রিয়া দিয়ে আলফা এর মান দেওয়া থাকলো, দিয়ে বললো কেপি এর মান বের করো, পি এর মান দেওয়া আছে বা আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, কেসি এর মান বের করো, বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই যে এইটার ক্ষেত্রে কেপি এর ফর্মুলা অলরেডি আমি লিখে রাখছি, প্রতিপাদনটা তোমরা অলরেডি জানো কিভাবে প্রতিপাদন করতে হয়। কেপি সমান সমান আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখন এই ক্ষেত্রে যদি আলফা এর মান দেওয়া থাকে, কেপি এর মান পাবো না? পি এর মান দেওয়া, বা কেপি এর মান যদি দেওয়া থাকে, আলফা এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। আলফা মানে কি? বিয়োজন মাত্রা। আলফাকে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? পার্সেন্টেজে হিসাব করি আমরা আলফাকে, রাইট? আলফা সবসময় পার্সেন্টেজ হিসাব করি, এটা মাথায় থাকে যেন। এখন আসো, এইখানে প্রশ্ন এমনও হইতে পারে, একটু লাস্ট সাথে নীতিতে চলে আসো। দেখো, এই বিক্রিয়াটা দিল, বিক্রিয়া দিয়ে বললো মনে করো চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার এবং কেপি এর মান দেওয়া আছে, ধরে নাও কিছু একটা দেওয়া আছে, কত ধরবো? 0 পয়েন্ট, না 0 পয়েন্ট ধরবো না, ধরে নাও দিলাম 48, কেপি এর মান 48। ওকে, বললো চাপ হ্রাস করলে কি ঘটনা ঘটবে ব্যাখ্যা করো। তখন কি হবে দেখো তো, একটু খেয়াল করো, আমাকে কিন্তু আলফা এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আলফা এর মান। তখন আমরা যেটা করব, আলফা এর মান তো খুবই ছোট, রাইট? খুবই ছোট না? ফার্স্ট অফ অল কেপি সমান সমান আলফা স্কোয়ার পি, এইভাবে ধরা যায়, কারণ 1 মাইনাস আলফা স্কোয়ার টেন্ডস টু 1, কারণ আলফা এর মান খুবই ছোট, 1 থেকে যাকেই বিয়োগ করব মোটামুটি 1 এর কাছাকাছি একটা মান পাবো। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন যখনই এমন আসবে, চাপ হ্রাস করলে বা চাপ বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা কি হবে ব্যাখ্যা করো, বিয়োজন মাত্রা, তখন কিন্তু আমাকে নিচের এটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে হিসাব করব। ঠিক আছে, ওকে। তাহলে হলো পি এর মান 1 জানো, 1 অ্যাটমসফিয়ার, কে পি এর মান জানো, আলফা বের করতে পারবা না? পারবা। এরপর বলছে চাপ হ্রাস করলে কত হ্রাস করবো, ওরা কিন্তু বলে দেয় নাই, যদি বলে দিত আমরা সেই অনুপাতে যেতাম। হ্রাস করতে বলছে তাহলে অর্ধেক করে দাও, তাহলে চাপ যদি অর্ধেক করি, p/2 করি, তাহলে আলফা এর মান পাবো না? তখন আমরা আলফা 1 ডিভাইড বাই আলফা 2 এইটা হিসাব করবো। প্রথমবার তো 1 অ্যাটমসফিয়ার দিয়ে তুমি একটা আলফা পাইছো, দ্বিতীয়বারে চাপ অর্ধেক করছো, অর্ধেক করা মানে কি? চাপ হ্রাস করা। প্রশ্নে কিন্তু আমাদের বলে দেয় না চাপ কতটুকু হ্রাস করব, আমি আমার ইচ্ছা মতো কমাই দিছি। সো আমি বললাম স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে হিসাবে সুবিধার্থে চাপ অর্ধেক হ্রাস করা। যদি বলে চাপ বৃদ্ধি করো, তাহলে চাপ দ্বিগুণ করে দিবা, 2p করবা, 2p চাপ দ্বিগুণ করবা, করে দিয়ে আলফা বের করবা, দেন দুইটা আলফার অনুপাত বের করবা, দুইটা আলফার অনুপাত বের করে দেন আলফা 1 আলফা 2 এর মধ্যে কে বড় কে কম সেটা বের করবা। এখন যদি আলফা 2 এর মান লাস্টে চাপ অর্ধেক করার কারণে কমে যায়, তাহলে আমরা বলতে পারি না চাপ কমাইলে বিয়োজন মাত্রা কমতেছে, অর্থাৎ বিক্রিয়াটার উৎপাদের পরিমাণ কমে যাচ্ছে, এটা বলতে পারি। বা চাপ অর্ধেক করছো, বিয়োজন মাত্রা বেড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি চাপ অর্ধেক করলে বা চাপ হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখমুখী, উৎপাদের পরিমাণ বাড়তেছে। কথা বোঝা গেছে? এই কোশ্চেন কিন্তু আসার চান্স আছে, এটা ঘ নম্বরে আসার মতো একটা কোশ্চেন। ওকে, বুঝাই দিলাম কেমনে করতে হয়। এরপরে আসো মিশ্রণ, মিশ্রণ থেকে আসতে পারে পিএইচ নির্ণয়, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় কেমনে বের করতে হয় অলরেডি জানি, এটার জন্য আলাদা একটা ভিডিও রেডি করছি এবং এটা পাবলিশড হয়ে গেছে। তোমরা একটু কোথায় দেখবা, জিৎ বিশ্বাস পেজ, জিৎ বিশ্বাস পেজে দেখতে পারো, অথবা জিৎ ভায়া ডিএমসি, জিৎ ভায়া ডিএমসি এই নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলেই তোমরা ভিডিওটা দেখতে পারবা। টোটাল বেসিক হিসাব করছি। আর একটা প্রশ্ন আসতে পারে, রক্তের ভূমিকা বাফার হিসেবে, রক্তে বাইকার্বনেট বাফার থাকে, কিভাবে আমাদের রক্ত পিএইচ কে নিয়ন্ত্রণ করতেছে সেটা ব্যাখ্যা করবা। সবার আগে বলতে হবে রক্ত কি, এবং রক্তের 3 ধরনের বাফার থাকে, একটা বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে প্রোটিন বাফার, আর একটা ফসফেট বাফার। এই 3টা বাফারের কথা আগে উল্লেখ করতে হবে,
3টা বাফারের কথা আগে উল্লেখ করতে হবে, দেন তুমি ব্যাখ্যা করবা কিভাবে ভূমিকা রাখতেছে। ওকে, এরপরে বিক্রিয়া তাপ থেকে কোশ্চেন আসতে পারে। এখন দেখো কোন কোন টপিক তোমাকে পড়তে হবে এটা আমি বললাম। এখন তোমাকে আমি যেটা দিব সেটা হচ্ছে সিকিউ রেডি করে রাখছি। তোমাদের তোমরা যদি কেউ চাও রাসায়নিক পরিবর্তন আলাদা ভিডিও আছে সিকিউ এর, ওটা দেখতে পারো, তবে ওটা না দেখে তুমি পিডিএফটা দেখে যাইতে পারো। আমি তোমাদের জন্য দেখো অলরেডি এই যে একটা কোশ্চেন যশোর বোর্ড 23 কোশ্চেন দিয়ে সলভও তোমাকে করে দিছি, ঠিক আছে। এই যে কিভাবে সলভ করতে হয় পুরা টপিক অ্যানালাইসিস করে টোটালটা সলভ করে তোমাকে দিয়ে দিছি পিডিএফটা। এই পিডিএফটা তুমি কমেন্ট বক্সে পাবা। এই যে বাফার দ্রবণ থেকে কেমনে অ্যাসিড যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, তাই কত সুন্দর করে ব্যাখ্যা করে দিছি প্রত্যেকটা জিনিস, সুন্দর করে এখানে আনসারও দিয়ে দেওয়া হয়েছে যেন তোমার টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, তুমি বাসায় একটু পড়ো, হ্যাঁ, কারোর ভিডিও ওয়ান শট ব্যাক শট ক্লাস না করে তুমি বাসায় একটু পড়ো, এই পিডিএফটা একটু সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন থেকে মিনিমাম তুমি 2টা সিকিউ পাবা। তো আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো করে একটা পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।